হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 9-এর ভূগোলের যে বই প্রান্তিক প্রকাশনীর রঞ্জিত গড়াঙ্গের বইয়ের দ্বিতীয় অধ্যায় যেটা আছে পৃথিবীর গতিসমূহ, এই যে দেখতে পাচ্ছ পৃথিবীর গতিসমূহ, এর অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে আমি আলোচনা করছি 2025 সালের সম্পূর্ণ পরিমার্জিত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো 25 পাতাতে আছে তোমাদের অনুসরণী প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের। তো এখানে প্রথমে শর্ট প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন মান 1। তো 1 নম্বর প্রশ্ন আছে সৌরজগতের প্রধান গ্রহ কয়টি, অর্থাৎ 8টি হবে। প্রথমে 9টি ছিল, এখন প্লুটো একটা বাদ গেছে, নিয়ে 8টি হবে সঠিক উত্তর খ। এরপর কোনটি বামন গ্রহ, উত্তর হবে ঘ প্লুটো। প্লুটোটা এখন বামন গ্রহ। 3 নম্বর দিয়েছে কোন গ্রহটির আবর্তন সময় পৃথিবীর মতোই, মঙ্গল গ্রহ। গ মঙ্গলটা হবে উত্তর। কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা, ঘ ইউরেনাস। নেক্সট হচ্ছে দেখো 5 নাম্বার কোন দার্শনিক পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের পক্ষে মত দেন, উত্তর হবে ক টলেমি। নেক্সট আছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়, উত্তর হবে ক কোপার্নিকাস। নেক্সট হচ্ছে নিম্নলিখিত ভারতের কোন শহরে আবর্তন বেগ বেশি, উত্তর হবে কলকাতা। ঠিক আছে, কলকাতা যেহেতু তোমার পূর্ব দিকে আছে কর্কটক্রান্তি রেখার কাছাকাছি, তো এর আবর্তন বেগ কিন্তু সব থেকে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে। ঠিক আছে, এরপর দেখো 8 নম্বর আছে ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়, তাহলে এটা অরুণাচল প্রদেশ হবে। তার কারণ হচ্ছে অরুণাচল প্রদেশ হচ্ছে আমাদের ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত, সব থেকে পূর্বে অবস্থিত রাজ্য। তারপর 9 আছে কোন অক্ষরেখায় গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম, উত্তর হবে নিরক্ষরেখা। তার কারণ নিরক্ষরেখাতে যে তোমার গোধূলি অর্থাৎ সূর্যাস্ত হতে কিন্তু সময় খুবই কম লাগে কর্কটক্রান্তি মকরক্রান্তি অঞ্চল বা অন্যান্য অঞ্চলের তুলনায়। তারপর দেখো 10 নম্বর আছে ছায়াবৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ কত হবে, 360 ডিগ্রি। এরপর দেখো আছে পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ কি, উত্তর হবে ক চাঁদের আকর্ষণ। তারপর দেখো আছে পৃথিবীর মেরুরেখা উলম্ব রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে, উত্তর হবে 23.5 ডিগ্রি। নেক্সট আছে পৃথিবীর পরিক্রমণের পথটির আকৃতি কেমন, এটা তোমরা প্রত্যেকে জানো, অভিগত উপবৃত্তাকার বা এই দেখো উপবৃত্তাকার। ঠিক আছে, গ হবে উপবৃত্তাকার। নেক্সট হচ্ছে তোমার 14 নাম্বার নিম্নলিখিত কোন বছরটি অধিবর্ষ নয়, তাহলে দেখো এখানে লাস্টে দুটো করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে ভাগ করলে শুধুমাত্র গ 2100, এটা কিন্তু মিলছে না। 4 5 20, 100 বাকি থেকে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো 15 নাম্বার অপসুর অবস্থান হয় কোন তারিখে, তাহলে 3রা জানুয়ারি অনুসুর, 4ঠা জুলাই হচ্ছে অপসুর, তাহলে অপসুর হচ্ছে তোমার খ 4ঠা জুলাই, এটাই হবে উত্তর। নেক্সট 16 নাম্বার দিয়েছে দেখো মহাবিষুব হয় কোন তারিখে, 21শে মার্চ। 21শে মার্চ মহাবিষুব, 23শে সেপ্টেম্বর জলবিষুব। তারপর দেখো আছে 17 নাম্বারে মকর সংক্রান্তিতে নিরক্ষরেখায় সূর্যরশ্মির পতন কোণ কত, খ 66.5 ডিগ্রি। নেক্সট 18 নম্বরে দেখো আছে মকর সংক্রান্তি হয় কোন তারিখে, 22শে ডিসেম্বর। কর্কট সংক্রান্তি 21শে মার্চ, আর 22শে ডিসেম্বর হচ্ছে তোমার মকর সংক্রান্তি। 19 নম্বর আছে দেখো পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে, 66.5 ডিগ্রি। গ 66.5 ডিগ্রি, এটা হবে উত্তর। নেক্সট 20 নম্বর দেখো দিয়েছে কোন দেশটিতে গেলে মেরু প্রভা দেখা যাবে, নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। তারপরে দেখো আছে 21 নাম্বার ভারতের কোন রাজ্যে সবচেয়ে শেষে সূর্যাস্ত হয়, গুজরাট। কারণ এটা হচ্ছে সব থেকে পশ্চিমে অবস্থান করছে, তা সব থেকে পূর্বে অবস্থান করছে অরুণাচল প্রদেশ, আর সব থেকে শেষে অবস্থান করছে গুজরাট। সব থেকে আগে সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে, আর সব শেষে হয় তোমার গুজরাটে। এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ দিয়েছে, প্রশ্ন মানে 1, অর্থাৎ কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটা বলতে হবে। 1 নম্বরে দিয়েছে বর্তমানে প্লুটো একটি প্রধান গ্রহ, এটা কিন্তু অশুদ্ধ, বর্তমানে প্লুটো কিন্তু হচ্ছে বামন গ্রহ। 2 নম্বর দিয়েছে দেখো পৃথিবী এবং মঙ্গলের আবর্তন সময় প্রায় 1, এটা কিন্তু শুদ্ধ। তারপর 3 নম্বর আছে নিরক্ষরেখা থেকে উত্তরে আবর্তন বেগ ক্রমশ কমে, এটা শুদ্ধ। তারপরে 4 নম্বর দিয়েছে টলেমি পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব ধারণার পক্ষে মত দেন, এটা শুদ্ধ। 5 নম্বর হচ্ছে নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর, এটাও কিন্তু শুদ্ধ। তারপর 6 নম্বর দেখো দিয়েছে পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করছে, এটা কিন্তু অশুদ্ধ, এটা পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে। আমরা যেটা দেখি পূর্ব থেকে পশ্চিমে, এটা হচ্ছে আপাত দৈনিক গতি। এরপর দেখো 7 নম্বর আছে দেখো দিন রাত্রি ঘটার মূল কারণ
পৃথিবীর আবর্তন, এটা কিন্তু ঠিক আছে, শুদ্ধ। এরপর দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে। শূন্যস্থান পূরণে তোমার দিয়েছে পৃথিবীর বামন গ্রহের সংখ্যা ড্যাশটি, 5টি, উত্তর হবে 5টি। 2 নাম্বার, প্রধান গ্রহগুলির মধ্যে পরিক্রমণ বেগ সবচেয়ে কম নেপচুন গ্রহের। 3 নাম্বার দিয়েছে ড্যাশ গ্রহের 1 বছরের থেকে 1 দিনের সময় বেশি, সেটা হচ্ছে শুক্র গ্রহের, অর্থাৎ পৃথিবী থেকে 1 দিন বেশি সময় লাগে শুক্র গ্রহের সূর্যকে পরিক্রমণ করতে বা 1 বছর হতে। তারপর দেখো আছে 4 নম্বরে একমাত্র ড্যাশ গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তরে, ইউরেনাস। ইউরেনাস একটা ব্যতিক্রমী গ্রহ যার দক্ষিণ থেকে উত্তরে হয়, বাকিগুলো পূর্ব পশ্চিম আর পশ্চিম পূর্ব। এরপর দেখো আছে 5 নাম্বার, বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের মূল কারণ কোরিওলিস বল, এটাই হচ্ছে মূল কারণ। এরপরে দেখো স্তম্ভ মেলাতে হবে। তো প্রথম যেটা আছে 21শে মার্চ, 21শে মার্চটা হবে তোমার মহাবিষুব, দেখো এখানে 1 নম্বর দেওয়া আছে। তারপরে 22শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর হচ্ছে তোমার মকর সংক্রান্তি, অর্থাৎ চটা হবে উত্তর। তারপরে দেখো আছে 21শে জুন, 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি, অর্থাৎ এটা হচ্ছে 3 নাম্বার। তারপর আছে 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব, এটা হবে 4 নাম্বার। 4ঠা জুলাই, 4ঠা জুলাই হচ্ছে তোমার অপসুর, এটা হবে তোমার 5 নাম্বার। আর 3রা জানুয়ারি এটা হচ্ছে অনুসুর। তাহলে এই হচ্ছে তোমার স্তম্ভ মেলাও। এরপর দেখো আছে 2-1 কথায় উত্তর দাও, প্রশ্নমান 1। দেখো বর্তমানে বামন গ্রহের সংখ্যা কয়টি? বর্তমানে বামন গ্রহের সংখ্যা হচ্ছে তোমার 5টি, ঠিক আছে, সৌরজগতে বামন গ্রহের সংখ্যা 5টি। তারপর দেখো আছে বিজ্ঞানের কোন শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয়? তাহলে বিজ্ঞানের জ্যোতির্বিজ্ঞান শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয়। তারপর 3 নম্বর আছে দেখো পৃথিবীর সৌর দিনের প্রকৃত সময় কত? 24 ঘন্টা, ঠিক আছে, সৌর দিনের প্রকৃত সময় হচ্ছে 24 ঘন্টা। কোন তারিখ পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয়? সেটা হবে তোমার 3রা জানুয়ারি। যেহেতু পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে কম হয়, তাই 3রা জানুয়ারি কিন্তু বেগ সব থেকে বেশি হয় এবং 4ঠা জুলাই কিন্তু সব থেকে কম হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। পৃথিবীর কক্ষপথটির আকৃতি কেমন? উপবৃত্তাকার, এটা আগেও এসেছে প্রশ্নটা। তারপর দেখা আছে কক্ষতলের কোন স্থানে সূর্য রয়েছে? মাঝখানে রয়েছে সূর্য বা নাভিতে, ঠিক আছে। এরপর দেখো আচ্ছা 7 নাম্বার, কোন প্রধান গ্রহটি দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হচ্ছে? ইউরেনাস, এটা এর আগেও ধরো প্রশ্নটা এসেছে। ইউরেনাস একটা ব্যতিক্রমী গ্রহ যেটা দক্ষিণ থেকে উত্তরে আবর্তন করছে। 8 নাম্বার দেখো দিয়েছে মধ্যাহ্ন সূর্যের ঠিক পরবর্তী সময়কে আমরা কি বলি? মধ্যরাত্রি, অর্থাৎ মধ্যাহ্ন সূর্য যেটা আছে তার প্রতিপাদ স্থানে যে স্থান অবস্থান করছে সেখানে কিন্তু মধ্যরাত্রি মানে হবে, যেহেতু 12 ঘন্টা সময়ের পার্থক্য। এরপর দেখো 9 নাম্বার দিয়েছে রবি মার্গ সময়ে 21শে মার্চ তারিখে সূর্য কোন অক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়? বিষুব রেখা, ঠিক আছে, বিষুব রেখা বা নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেয়। এরপর দেখো আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে দাও। প্রথম যেটা আছে বামন গ্রহ কি? তাহলে এটা দেখো 6 নম্বর পাতাতে এসো, তোমাদের বইয়ে 6 নম্বর পাতা, ওখানে কুলিন গ্রহ এবং বামন গ্রহ দুটোই দেওয়া আছে। তোমাদের এখানে যেহেতু বামন গ্রহ চেয়েছে তাই বামন গ্রহটা কিন্তু এখানে দিতে হবে। দেখো 6 নম্বর পাতাতে এইখান থেকে এত দূর, ঠিক আছে। IAU এর মতে সতল জ্যোতিষ্ক 1 নম্বর সূর্যের চারিপাশে পরিভ্রমণ করে অথচ উপগ্রহ নয়। জ্যোতিষ্কটি পর্যাপ্ত ভর বা উদস্থিতি ভারসাম্য বজায় রাখা এবং আকৃতি প্রায় গোলাকার হয় যথেষ্ট, কিন্তু 3 নম্বর জ্যোতিষ্কটি নিজ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সকল বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। এই সমস্ত কারণের জন্য তোমার একে বামন গ্রহ বলা হয়। তারপর দেখো পরের প্রশ্ন কি আছে, প্লুটোর বর্তমান পরিচয় কি? তাহলে প্লুটোর বর্তমান পরিচয় হচ্ছে প্লুটো হচ্ছে বর্তমানে একটা বামন গ্রহ, আগে ছিল কুলিন গ্রহ, এখন কিন্তু সেটা কুলিন গ্রহ নেই, সেটা বামন গ্রহ। এবার দেখো আছে সূর্যের দৈনিক আপাত গতি কি? 15 নম্বর পাতাতে এসো বইয়ের, 15 নম্বর পাতাতে সূর্যের দৈনিক আপাত গতি, বার্ষিক আপাত গতি যেটা আছে সেটা হচ্ছে রবি মার্গ, আর দৈনিক আপাত গতি যেটা আছে সেটা হচ্ছে তোমার সূর্যের আপাত দৈনিক গতিপথ। বলছে সূর্যের দেখো এখান থেকে এত পর্যন্ত তোমাদের লিখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ছবিটাও কিন্তু দিতে হবে, ঠিক আছে। দৈনিক আপাত গতি মানে সূর্যকে আমরা যে পূর্ব দিকে উদিত হচ্ছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এটাই হচ্ছে তোমার দৈনিক আপাত গতি, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, এটাই হচ্ছে দৈনিক আপাত গতি। নেক্সট দেখো যেটা আছে বলছে কোরিওলিস বল কি? তাহলে কোরিওলিস বল
কোরিওলিস বল 17 পাতায় চলে এসো বইয়ের 17 পাতায়। কোরিওলিস বল কিন্তু কোনো বল নয়, কোরিওলিস বল হচ্ছে একটা ফল, ঠিক আছে। দেখো কোরিওলিস বল সম্পর্কে এখানে দেওয়া আছে তোর বিশেষ তথ্য। পৃথিবীর আবর্তনের কারণে সৃষ্ট কোরিওলিস বলের কথা প্রথম উল্লেখ করেন 1835 সালে। এই বলের পরিমাণ নির্ভর করে অক্ষাংশীয় অবস্থান, গতিবেগ এবং কৌণিক মানের উপরে। এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে। কোরিওলিস বল নিরক্ষরেখায় 0 এবং মেরুতে কিন্তু সবচেয়ে বেশি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এটার উপরে শর্ট প্রশ্ন আসতে পারে যে কোথায় সবথেকে কম, কোথায় সবচেয়ে বেশি। তাহলে উত্তর হবে মেরুতে সবচেয়ে বেশি, নিরক্ষরেখায় সবচেয়ে কম। কোনো একটা ফুটবলকে যদি আমরা জলে চুবিয়ে যদি আঙ্গুলের সাহায্যে ঘোরাই, তাহলে যে জলটা চারিদিকে ছিটকে যাচ্ছে যে বলের জন্য, সেটাই হচ্ছে তোমার কোরিওলিস বল। তাহলে এই কোরিওলিস বলের জন্যই কিন্তু পৃথিবীর উপরে যে 10,000 কিলোমিটারের যে বায়ুমণ্ডল আছে বা যে সমুদ্র জল আছে, তাদের স্রোত এবং বায়ুমণ্ডল এগুলো কিন্তু উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে কিন্তু বিক্ষিপ্ত হচ্ছে। এটাই হচ্ছে কোরিওলিস বল। এরপরে দেখো কি আছে, ছায়াবৃত্ত কি। তাহলে ছায়াবৃত্ত 16 পাতাতে এসো বইয়ের, 16 পাতাতে আছে ছায়াবৃত্ত। তো এইখানে দেখো দেওয়া আছে ছায়াবৃত্ত, এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। আর ছবিটা অবশ্যই আঁকতে হবে ছায়াবৃত্তের ক্ষেত্রে। আলোকিত অর্ধাংশ, এই যে এইখানে যে দিন রাত্রি সংগঠনের এই যে ছবিটা আছে, এই মাঝখানে দেওয়া আছে তোমার ছায়াবৃত্ত। তাহলে ছায়াবৃত্ত হচ্ছে পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ বা দিন এবং রাত্রির যে সংযোগস্থল, সেটিকেই বলছে তোমার ছায়াবৃত্ত। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে উষা এবং গোধূলি কি। এটাও তোমার আছে ওই 16 নম্বর পাতাতেই, উষা এবং গোধূলি। এই যে হচ্ছে উষা, এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে উষা এবং গোধূলি, অর্থাৎ সকাল হওয়ার আগে হচ্ছে উষা এবং অর্থাৎ সূর্যোদয়ের আগে হচ্ছে উষা এবং সূর্যাস্তের পরে হচ্ছে গোধূলি। এখান থেকে এতটা করলেই কিন্তু তোমাদের হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো। তাহলে কি হতো, 18 পাতাতে দিন রাত্রি হতো না। এটা হচ্ছে প্রথম কারণ। যেটা অন্ধকার সেটা অন্ধকারই থেকে যেত, আর যেটা আলোকিত সেটা আলোকিতই থেকে যেত। তাহলে দেখো আবর্তন না থাকলে কি হতো, এখানে 18 পাতাতে পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো। 18 পাতাতে এখানে দেখো দেওয়া আছে যে ছোট করে যে উপরে বক্স করে বলছে যে পৃথিবীর আবর্তন না থাকে, সূর্যের দিনের আলোকিত অংশ চিরদিন এবং বিপরীত অংশ চিররাত্রি থাকতো। ফলে একদিকে প্রবল উষ্ণতার ফলে সব পুড়ে ছাই হয়ে যেত, উল্টো দিকে প্রবল ঠান্ডায় কোনো কিছু জন্মাতো না, অর্থাৎ পৃথিবীতে প্রাণের সঞ্চার হতো না, এক কথাই তাই। এরপরে দেখো দেওয়া আছে পৃথিবীর পরিক্রমণ কি। তাহলে পৃথিবীর পরিক্রমণ মানে সূর্যের চারিদিকে যে ঘোরা, সেটাই হচ্ছে পৃথিবীর পরিক্রমণ। এই দেখো পৃথিবীর পরিক্রমণ, এই যে 18 পাতাতে এইখান থেকে এত দূর পর্যন্ত, হ্যাঁ, সূর্যকে মাঝখানে রেখে পৃথিবীর আবর্তন করতে করতে নির্দিষ্ট পথে ঘড়ি কাঁটার বিপরীতে নির্দিষ্ট সময়ে প্রদক্ষিণ করছে পৃথিবীর, একেই পৃথিবীর পরিক্রমণ বলা হয়। আর তার সঙ্গে সঙ্গে তোমরা ছবিটা দিতে পারো পৃথিবীর পরিক্রমণের। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর কক্ষপথের দুটি বৈশিষ্ট্য। তাহলে 18 পাতাতে চলে এসো, দেখো পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য। এই যেখানে পার্থক্যটা দেওয়া আছে, এই পার্থক্যতে দেখো পৃথিবীর অক্ষ এবং পৃথিবীর কক্ষ। তাহলে কক্ষের দিকে যেটা লেখা আছে এই 3টে দিলে পরেই কিন্তু তোমার, এখানে অবশ্য 2টো বলেছে, তাহলে 2টো লিখবে। তাহলে কক্ষপথের বৈশিষ্ট্য কী বলছে, কাল্পনিক উপবৃত্তাকার পথ যেখানে সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে পরিক্রমণ করছে। কক্ষপথের দৈর্ঘ্য হচ্ছে 96 কোটি কিলোমিটার। কক্ষপথ ধরে পৃথিবী পরিক্রমণ করছে বলে ঋতু পরিবর্তন ঘটে এবং বছর পূর্তি হয়। ব্যাস, এইদিকে যেগুলো আছে এই 3টে লিখলে কিন্তু তোমাদের বৈশিষ্ট্যটা হয়ে যাবে। এরপরে দেখো যেটা আছে পৃথিবীর অপসূর অবস্থান কি। তাহলে অপসূর মানে যখন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটা বেশি হয় তখন সেটাকে বলছে অপসূর। তাহলে কোন তারিখে হয়, 4 জুলাই তারিখে অপসূর হয়, আর অনুসূর হয় তোমার 3 জানুয়ারি। তাহলে 4 জুলাই যেটা লেখা আছে এখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে অপসূর। অপসূর মানে দূরত্বটা হচ্ছে 15 কোটি 20 কিলোমিটার। এই দেখো পৃথিবীর অপসূর অবস্থান। আর এই ছবিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এখানে অপসূর অনুসূর দুটোই কিন্তু দেখিয়ে দেবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। এদিকে দেখো এখানে 4 জুলাই এই যে অপসূর অবস্থা যেটা তোমাদের বলা হয়েছে প্রশ্নটা 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, আর 3 জানুয়ারি হচ্ছে অনুসূর যেটা 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে রবি মার্গ কি। তাহলে দেখো সূর্যের বার্ষিক আপাত গতি যেটা 19 নম্বর পাতাতে দেখো, সেটাই হচ্ছে তোমার রবি মার্গ। এই দেখো এখানে দেখো দেওয়া আছে সূর্যের বার্ষিক আপাত গতি, আবার ওইটাই দেওয়া আছে রবি মার্গ। তাহলে এইখান থেকে তোমাদের এতদূর পর্যন্ত করতে হবে। রবি মার্গ কথাটি হচ্ছে রবি প্লাস মার্গ। তাহলে রবি মানে সূর্য, মার্গ মানে পথ। তাহলে সূর্য সারা বছর ধরে যে পথে আসা যাওয়া করছে সেটাই হচ্ছে তোমার রবি মার্গ। এই দেখো এখানে পুরোপুরি দেওয়া আছে, তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত করতে হবে। সূর্যের বার্ষিক আপাত গতি এবং রবি মার্গ দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপর দেখো নিশীথ সূর্য কি। তাহলে নরওয়েকে নিশীথ সূর্য মানে রাতের সূর্য। 22 পাতাতে এসো তোমাদের বইয়ের, 22 পাতা দেখো এখানে দেওয়া আছে নিশীথ সূর্য এবং নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্য মানে রাতের সূর্য। তাহলে তোমার
এই দেখো এখানে যেটা দেওয়া আছে, এখানে পুরোটাই দেখো দেওয়া আছে, গভীর অন্ধকার ডুবে থাকে তখন ওই অঞ্চলে আকাশে সূর্য থাকে, একেই তোমার নিশ্চিত সূর্য বলা হয়। নরওয়ের হ্যামারফেস্ট বন্দর হচ্ছে তোমার নিশ্চিত সূর্যের দেশ নামে পরিচিত। প্রকৃতপক্ষে সুমেরু অর্থাৎ উত্তরে তোমার কানাডা, গ্রিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, উত্তর সাইবেরিয়া ইত্যাদি এবং কুমেরু বরাবর সব অঞ্চলে নিশ্চিত সূর্য দেখা যায়। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমার নিশ্চিত সূর্য এবং নিশ্চিত সূর্যের দেশ। নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছে, ব্যাখ্যা বলছে কুলীন গ্রহ এবং বামন গ্রহের পার্থক্য বা তফাৎ কি। এটা 6 নম্বর পাতাতে চলে এসো। 6 নম্বর পাতাতে দেখো কুলীন গ্রহ এবং বামন গ্রহের পার্থক্য কিন্তু দেওয়া আছে ওখানে। এর আগে তো আমরা বামন গ্রহ সম্পর্কে জানলাম, এরপর দেখো দুটোর পার্থক্য এই দেখো এখানে কিন্তু দেওয়া আছে, 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্য দেবে। পার্থক্য দেওয়ার সময় যে ভিত্তি যেটা আছে এটা দেওয়ার দরকার নেই, শুধু এই দুটো দেবে তাহলেই কিন্তু হবে এবং তোমাদেরও মনে রাখতে সুবিধা হবে। নেক্সট যেটা আছে এটা নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর হয় কেন। 14 পাতাতে চলে এসো তোমাদের বইয়ে, 14 পাতাতে দেখো দেওয়া আছে নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর হয় কেন। এই দেখো এখানে দেওয়া আছে, এই যে ছকের মধ্যে নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘ কেন, তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে। নেক্সট যেটা আছে দেখো নিরক্ষরেখায় আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় কেন। 14 পাতায় দেখো নিরক্ষরেখায় তোমার যেহেতু তোমার ইয়েটা বেশি, সব থেকে রেডিয়াসটা বা পৃথিবীর ব্যাসার্ধটা সব থেকে বেশি, তার জন্য কিন্তু তোমার এই বেগটাও বেশি। দেখো পৃথিবীর আবর্তন বেগ এইখান থেকে লিখতে হবে এবং এইখান থেকে শুরু করে তোমার এই এত দূর পর্যন্ত নিরক্ষরেখায় বরাবর পরিধি সর্বাধিক বলে আবর্তন বেগ সবচেয়ে বেশি, তাহলে এত দূর পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ 15 পাতা পর্যন্ত তোমাদের আসতে হবে, নিয়ে এত দূর পর্যন্ত লিখলেই কিন্তু হবে। এরপরের প্রশ্ন যেটা আছে 4 নাম্বার, পৃথিবীর আবর্তন কিভাবে বায়ু প্রবাহকে প্রভাবিত করে। তাহলে কোরিওলিস বল, হ্যাঁ তাহলে আবর্তন বা কোরিওলিস বল পৃথিবীকে কীভাবে বায়ু প্রবাহ কীভাবে প্রভাবিত করছে, উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে যে নিয়ত বায়ু প্রবাহগুলো আছে 3টে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু, এই 3টে বায়ুকে কিন্তু প্রভাবিত করতে পারে। বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু প্রভাবিত করে বটে, কিন্তু খুব একটা করে না। ঠিক আছে, দেখো 16 পাতাতে তোমাদের দেওয়া আছে 14, 15, 16। এই দেখো কোরিওলিস বলের প্রভাব বায়ু এবং সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, দুটো কিন্তু একই হবে। তো এইখান থেকে এত দূর পর্যন্ত লিখতে হবে এবং তার প্রভাব এই এত দূর পর্যন্ত, অর্থাৎ প্রভাবটাও কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে লিখে দিতে হবে। এরপরে দেখো যেটা আছে 5 নাম্বার, উষা এবং গোধূলি কেন হয়। তাহলে 16 নাম্বার পাতাতে চলে এসো। দেখো উষা এবং গোধূলি কী সেটা তো তোমরা আগেই জেনেছো, এই প্রশ্নেও কিন্তু তোমার কী সেইটা তোমাকে লিখতে হবে এবং কেন হয় এটা আলাদা করে দিতে হবে। দেখো এইখানে যে দেওয়া আছে, দেখো সূর্যের আলো আকাশে মেঘ ধূলিকণা থেকে বিচ্ছুরিত হয়ে পৃথিবীর বুকে ফিরে আসে এবং ম্লান আলোকময় অবস্থার সৃষ্টি করে, এই জন্যই কিন্তু তোমার এই উষা এবং গোধূলিটা কিন্তু হয়ে থাকে, অর্থাৎ এটাই হচ্ছে তোমার কারণ। এরপরে দেখো যেটা আছে পরের প্রশ্ন হচ্ছে যে 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন অতিরিক্ত যোগ হয় কেন। তাহলে এটা তোমার লিপ ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, লিপ ইয়ার অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 4 বছর অন্তর অন্তর তোমার যেহেতু তোমার 6 ঘন্টা তোমার আমাদের যে ইয়ে থাকে এক্সেস থাকে, হ্যাঁ সেইটা সেই 6 ঘন্টাকে 4 মাস অন্তর 4 বছর অন্তর অন্তর একদিন ফেব্রুয়ারি মাসের বাড়িয়ে ওটাকে মেক আপ করা হয়। 18 পাতাতে দেখো, 18 পাতাতে দেখো লিপিয়ারের যে হিসেব আছে, এই দেখো এখানে লিপিয়ারের যে হিসেব আছে এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে। ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে তোমার 366 করা হয়, এই বছরটিকে বলা হয় অধিবর্ষ। আর যে একটা দিন বাড়ানো হয় তাকে বলা হয় অধিদিন, অর্থাৎ 28 দিনের পরিবর্তে যখন ফেব্রুয়ারি মাস তোমার একদিন বেশি হয়ে যাবে তখন সেটাকে বলছে অধিদিন এবং বর্ষটাকে বলছে অধিবর্ষ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো যেটা আছে সেটা হলো অপসুর এবং অনুসুর অবস্থানের পার্থক্য কী। তাহলে অপসুর অনুসুর অবস্থানের পার্থক্য 19 পাতাতে চলে এসো। 19 পাতাতে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য এখানে দেওয়া আছে। তাহলে অপসুর এবং অনুসুর, অপসুরে তোমার পৃথিবী এবং সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়, যেটা 4 জুলাই 15,20,00,000 কিলোমিটার, আর অনুসুর অবস্থা সব থেকে কম 3 জানুয়ারি 14,70,00,000 কিলোমিটার। ব্যাস এইখান থেকে এত দূর পর্যন্ত যে 3টে পার্থক্য আছে এই 3টে পার্থক্য করে দেবে তাহলেই হবে এবং তার সঙ্গে ছবিটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, পার্থক্য হলেও কিন্তু তোমরা ছবিটা দিতেই পারো, অর্থাৎ এরকম জায়গাতে তোমার দিয়ে পরে 3 জানুয়ারি এইখানে ধরো অপসুরে তোমার 4 জুলাইটাকে দেখালে, এইখানে তোমার 3 জানুয়ারিটাকে দেখালে, অর্থাৎ ছবির পার্থক্যের মধ্যে কিন্তু ছবি দিলে কিন্তু জিনিসটা আরও ভালো পরিষ্কার হবে। এরপর দেখো আছে এই অবস্থানের ফলাফল উল্লেখ করো। আচ্ছা দেখো এখানে যেটা যোগ করেছে অবস্থানের ফলাফল কি, তাহলে ফলাফল কি হবে, পৃথিবীর বেগটা কিন্তু বাড়া কমা হয়।
হ্যাঁ, অর্থাৎ যখন অনুসুর হয় তখন পৃথিবী এবং এই দেখো এইখানে অপসুর অনুসুর অবস্থানের ফলাফল, এই দেখো এখানে তোমার দেওয়া হয়েছে। এখানে কি বলছে যে তোমার অপসুর অবস্থানে পৃথিবী সূর্যের দূরত্ব বেশি বলে পরিক্রমণ বেগ কমে এবং অনুসুর অবস্থানে কম বলে বেড়ে যায়। তাই দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে একটানা 9 দিন, ঠিক আছে, সূর্যকে বেশি দেখা যায়। ফলে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল 9 দিন দীর্ঘতর হয়। তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার। এরপরে দেখো যেটা দেওয়া আছে, একদিন অতিরিক্ত অপসর অনুসারে পার্থক্য এবং দক্ষিণ মেরুতে সূর্যকে একটানা, তাহলে উষা গোধূলি, এটা হলো অপসর অনুসর অবস্থার মধ্যে পার্থক্য কী। এবার দেখো বলছে দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে সূর্যকে একটানা, এটা 9 দিন হবে, এখানে 7 দিন হয়েছে ভুল করে, এটা 9 দিন বেশি দেখা যায় কেন? তাহলে এটাই হচ্ছে কারণ, বেশি দেখা যায়। এই দেখো এই যে ফলাফল যেটা দেওয়া আছে 19 পাতাতে, এই 19 পাতাতে যে তোমার অপসর অনুসুর অবস্থানের ফলাফল এখানেই দেখো দেওয়া আছে 9 দিন দীর্ঘতর হয়। ওখানে তোমার প্রিন্টিং মিস্টেক করে 7 দিন হয়ে গেছে, তো এটা কিন্তু তোমার 9 দিন হবে। নেক্সট দেখো যেটা আছে সেটা বলছে যে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য কী। 22 পাতাতে এসো তোমাদের বইয়ের, 22 পাতাতে দেখো দেওয়া আছে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য। এই দেখো এখানে দেওয়া আছে 4টে পার্থক্য দেওয়া আছে, এই 4টে করবে তাহলে কিন্তু হবে। এখানে যে ডেটগুলো আছে এবং সূর্য লম্বভাবে কিরণ দেয়, এইটা এখানে তোমার 4টে পার্থক্য করবে তাহলে হবে। এবার দেখো আছে উচ্চ অক্ষাংশে নিশ্চিত সূর্যের অবস্থা হয় কেন। দেখো নিশ্চিত সূর্যের অবস্থা উচ্চ অক্ষাংশে হয় কারণ কি, তার কারণ হচ্ছে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত কিন্তু সূর্য যায়, বুঝতে পেরেছ? অর্থাৎ কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখার মধ্যে কিন্তু সূর্য আসা যাওয়া করে। কর্কটক্রান্তি রেখাতে একদিনের জন্য সূর্যের লম্বরশ্মি পড়ে, মকরক্রান্তি রেখাতে একদিনের জন্য সূর্যের লম্বরশ্মি পড়ে, আর তার মাঝে যে স্থানগুলো আছে সেইগুলোতে কিন্তু 2 দিনের জন্য পড়ে। এবার উচ্চ অক্ষাংশে যেহেতু তির্যকভাবে সূর্যের আলোটা পড়ছে এবং মেরু অঞ্চলে তোমার কি হচ্ছে, তির্যকভাবে পড়ার জন্য তোমার ওখানে তোমার 6 মাস দিন এবং 6 মাস রাত্রি, এটা ছবিটাকে তোমরা এইভাবে আঁকতে পারো। দেখো এখানে যে তোমার ঋতু পরিবর্তনের যে ছবিটা দেওয়া আছে, এই দেখো এখানে এই যে এই অবস্থাতে এই ছবিটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। এই যে অবস্থাটা আছে এইটা কিন্তু 6 মাস দিন এবং 6 মাস রাত্রি, এই যে এইখানে যেটা আছে এটা তোমরা করতে পারো এই ছবিটা। তাহলে এই ছবিটাকে তোমরা ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের লেখাটা পরিষ্কার হবে। নেক্সট প্রশ্ন কি আছে, তাহলে নেক্সট প্রশ্নটা আমরা দেখব। নেক্সট দেখো আছে কর্কট নিশ্চিত সূর্য অবস্থা কেমন। তারপর দেখো অরোরা কি, তাহলে অরোরা হচ্ছে তোমার ওই মেরু প্রভাকে অরোরা বলছে এবং কেন সৃষ্টি হয়। 24 পাতাতে চলে এসো তোমাদের বইয়ের, 24 পাতাতে দেখো দেওয়া আছে অরোরা। এই দেখো মেরু প্রভা যেটা আছে, অরোরা, সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা। তাহলে 24 পাতায় চলে এসো, দেখো এখানে দেওয়া আছে অরোরা, এই দেখো দেওয়া আছে 24 পাতায় অরোরা বা মেরুপ্রভা। এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে। তাহলে দেখো অরোরাটা দুটো ভাগে ভাগ করা হয়, একটা অরোর অস্ট্রালিস, একটা অরোর বোরিয়ালিস। আমি তোমাদের মনে রাখার জন্য বলেছি দক্ষিণ গোলার্ধে যেটা আছে সেটাকে বলছে অরোর অস্ট্রালিস। অস্ট্রেলিয়া দেশটা যেহেতু দক্ষিণে অবস্থান করছে, তাই তার নামটাকে মনে রাখার সুবিধার জন্য ওই অস্ট্রেলিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে তোমরা মনে রাখতে পারো যে কুমেরু প্রভাকে বলা হয় অরো অস্ট্রালিস আর সুমেরু প্রভাকে বলা হয় অরো বোরিয়ালিস, বুঝতে পারছো? তাহলে কিন্তু সুবিধা হবে। তার কারণ হচ্ছে এই দুটোর মধ্যে কিন্তু আমাদের কনফিউশন থেকে যায় যে কোনটা বোরিয়ালিস কোনটা অস্ট্রালিস। তাহলে দক্ষিণে যেটা কুমেরু প্রভা আছে সেটা হচ্ছে তোমার অস্ট্রালিস, আর সুমেরু প্রভা যেটা আছে সেটা হচ্ছে তোমার বোরিয়ালিস। তাহলে এই হচ্ছে তোমার পার্থক্য। এরপরে দেখো রচনাধর্মী প্রশ্ন যেটা 5 নম্বরের আছে, এখানে প্রথমে দিয়েছি কি পৃথিবীর আবর্তনের প্রধান দুটি ফলাফল উল্লেখ করো। 15 পাতাতে চলে এসো, পৃথিবীর আবর্তনের ফলাফল তোমাদের প্রত্যেকেই জানো এবং প্রত্যেকের বইয়েই থাকবে। আবর্তনের ফলাফল দেখো এখানে দেওয়া আছে সূর্যোদয় সূর্যাস্ত 1 নম্বরে। তারপর দেখো দেওয়া আছে দিন রাত্রি সংগঠন, 3 নম্বর আছে কোরিওলিস বলের প্রভাব, বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। তারপরে 4 আছে দিনে 2 বার জোয়ার ভাটা, 5 হচ্ছে পৃথিবীর আকৃতি, তারপরে 6 হচ্ছে 1 ডিগ্রিতে 4 মিনিট সময় নির্ধারণ, 7 হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী জগতের সৃষ্টি। এর মধ্যে তোমরা যতগুলো দুটি চেয়েছে দুটি তোমরা যে দুটো সহজ হবে সেই দুটো দিতে পারো, অর্থাৎ দিন রাত্রি সংগঠন এবং সূর্যোদয় সূর্যাস্ত এই দুটো দিতে পারো, বা তোমার এই দিক বিক্ষেপ অর্থাৎ কোরিওলিস বলটা দিতে পারো। যে দুটো তোমাদের সুবিধা হবে সেই দুটো দিবে, কিন্তু অবশ্যই ছবি দেবে, ঠিক আছে? ছবি দিয়ে ভালো করে কিন্তু বর্ণনাটা করবে, তাহলে কিন্তু নাম্বার ভালো পাবে। এবং প্রত্যেকটা ফলাফল লিখে দেওয়ার পরে তার মধ্যে
থেকে দুটো কিন্তু তোমরা বর্ণনা করবে। তারপর দেখো আছে আবর্তনের প্রভাবে দিন এবং রাত্রি কীভাবে হয় চিত্রসহ এঁকে দেখাও। 16 নম্বর পাতাতে চলে এসো, এখানে দেখো দিন এবং রাত্রি কীভাবে সংগঠিত হয়, অর্থাৎ এই যে দিন রাত্রি সংগঠন 2 নম্বরে দেখতে পাচ্ছ দিন রাত্রির সংগঠন সম্পর্কে লেখা আছে, এবং যে ছবিটা আছে সেখানে তোমার দিন রাত্রির সংগঠন, এই ছায়াবৃত্ত, এই যে এই ছবিটা আছে, এই দেখো এই ছবিটা তোমাকে আঁকতে হবে। দিন রাত্রির সংগঠন, এই যে এদিকটা দিন এদিকটা রাত্রি এবং তার মাঝে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে ছায়াবৃত্ত। আর এই দেখো উপরে আছে সন্ধ্যা, এখানে হচ্ছে সকাল, ঠিক আছে। এই যে মধ্যদিন মধ্যরাত্রি, উপরেরটা হচ্ছে সন্ধ্যা, নিচেরটা হচ্ছে সকাল, অর্থাৎ এখান থেকে তোমার দিন শুরু হচ্ছে, এটা হচ্ছে মধ্যাহ্ন, এখানে হচ্ছে সন্ধ্যা, আর এখানে দেখো অবস্থান করছে সূর্য। তাহলে এই হচ্ছে তোমার চিত্র। এরপরে দেখো যেটা আছে বলছে চিত্র এঁকে অপসুর অনুসুর অবস্থা বোঝাও এবং এর ফলাফলগুলো উল্লেখ করো। তাহলে এটা নিয়ে আমরা আলোচনা আগেও করেছি, তোমরা এটার জন্য চলে এসো 19 পাতাতে। দেখো 19 পাতাতে এই যে অপসুর এবং অনুসুর অবস্থা, এখানে লিখতে হবে অপসুর এবং অনুসুর অবস্থা, ঠিক আছে। অপসুর অনুসুর অবস্থা, তার সঙ্গে তোমার এই ছবিটা আঁকতে হবে। অপসুর অবস্থাতে তোমার দূরত্বটা সব থেকে বেশি, 4 জুলাই 15 কোটি 20 লক্ষ কিলোমিটার দূরত্ব হবে, আর 3রা জানুয়ারি হবে তোমার অনুসুর 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। তাহলে এইটা হলো তোমার অপসুর অনুসুর অবস্থা। আর তার সঙ্গে তোমার ফলাফল দেখো এইখানটাতে দেওয়া আছে, যেখানে তোমার গতির পরিবর্তন হয়, অর্থাৎ অনুসুর অবস্থাতে পৃথিবীর গতিবেগ বেড়ে যায়, আর অপসুর অবস্থাতে কী হয়, পৃথিবীর গতিবেগ কমে যায়, যার জন্য কি হচ্ছে উত্তর গোলার্ধে তোমার 9 দিন তোমার বেশি হচ্ছে সূর্যের, ঠিক আছে। এই দেখো গ্রীষ্মকালটা 9 দিন দীর্ঘতর হয়, এখানে দেখো পরিষ্কার দেওয়া আছে। এটার উপরে শর্ট প্রশ্ন কিন্তু এসেছে, যেটা আমি আগে আলোচনা করেছি। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে যে কর্কট ও মকর সংক্রান্তিতে পৃথিবীতে দিন রাত্রির দৈর্ঘ্যের অবস্থা কীরূপ হয় যার চিত্র সহ বোঝাও, অর্থাৎ এখানে কিন্তু আমাকে ঋতু পরিবর্তনটা বর্ণনা করতে হবে। 20 পাতাতে দেখো চলে এসো, 20 পাতাতে দেখো এখানে এই যে কর্কট সংক্রান্তি 21শে জুন, এই যে দেওয়া আছে কর্কট সংক্রান্তি, আর মকর সংক্রান্তি আছে 22শে ডিসেম্বর। তাহলে এইটাকে করতে হবে, 1 নাম্বারটা এইখান থেকে এত দূর পর্যন্ত, আর 22শে ডিসেম্বর এইখান থেকে তোমার এই এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু হবে। অর্থাৎ এই 21শে জুন যেটা আছে কর্কট সংক্রান্তি, উত্তর গোলার্ধের দিন বড় এবং রাত ছোট, এবং দক্ষিণ গোলার্ধের দিন ছোট এবং রাত বড়। আর 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি যেটা আছে, এখানে কি হচ্ছে উত্তর গোলার্ধের দিন ছোট এবং রাত বড়, দক্ষিণ গোলার্ধের দিন বড় এবং রাত ছোট, এবং তার বেসিসে এই বর্ণনাটা এবং এই ছবিটা দেখো, এই ছবিটা এবং এই ছবিটা, এই দুটোই কিন্তু তোমাকে দিতে হবে। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, বলছে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় কেন। 22 পাতাতে এসো, ওইখানেই দেখো ঋতু পরিবর্তন হয় কেন, এখানে দেওয়া আছে কেন হয়, ঋতু পরিবর্তন কেন হয়। তাহলে ঋতু পরিবর্তন হওয়ার কারণ কি, বার্ষিক গতির ফলে দুটো জিনিস হয়, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি আর ঋতু পরিবর্তন। তো ঋতু পরিবর্তন দেখো এই যে হওয়ার জন্য দুটি কারণেই ঋতু পরিবর্তন ঘটে, একটা দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, আর একটা কি আছে সূর্যরশ্মির পতন কোণ। তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত, অর্থাৎ 22 পাতার এইখান থেকে শুরু করবে, 22 পাতার এইখান থেকে শুরু করে তোমাকে 23 পাতার এত দূর পর্যন্ত করতে হবে। তার সঙ্গে কিন্তু এই ছবিটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে, এই ছবিটা। তারপরে দেখো পরের প্রশ্নটাই দেখো দিয়েছে, বলছে যে পৃথিবীতে ঋতু পরিবর্তন কিভাবে হয়। তাহলে কেন হয় সেটা হলো, এবারে কিভাবে হয় দেখো এখানে এটা দিতে হবে যে কিভাবে হয়, এবং এটা দেখো 4টে ভাগে ভাগ করে তোমার আলোচনা করা হয়েছে। 4টে ভাগের মধ্যে প্রথমে আছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, মে থেকে জুলাই মাস। তারপরে আছে উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল, অক্টোবর থেকে আগস্ট এবং অক্টোবর। তারপরে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, নভেম্বর থেকে জানুয়ারি, এবং সবশেষে 4 নম্বরে দিয়েছে উত্তর গোলার্ধে বসন্ত এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল। অর্থাৎ ঋতু পরিবর্তনটা গোটা পৃথিবীর কিন্তু পুরোপুরি এখানে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ছবিটা আছে, এই ছবিটা যে ঋতু পরিবর্তনের যে ছবিটা, এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ হবে। তাহলে দেখো প্রশ্নগুলো মোটামুটি উত্তর আমরা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।